এটা একটা অ্যাটমের স্ট্রাকচার। অ্যাটমের দুটো পার্ট, একটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে কি থাকে, নিউট্রন থাকে আর প্রোটন থাকে। দেখো এই জায়গাটা আমরা দেখাচ্ছি, এই জায়গাটা কে কে আছে, নিউট্রন আছে, নিউট্রন আর কি আছে, প্রোটন আছে, নিউট্রন আছে আর প্রোটন আছে। আর এই যে এগুলো হচ্ছে এইগুলো সব কি ইলেকট্রন, ইলেকট্রন গুলো সেভারাল অরবিটে ঘুরছে। এটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, দেখতে পাচ্ছ ইলেকট্রন গুলো কেমন ভাবে ঘুরছে। তো এটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। আবারও বলছি, আমরা ছোটবেলা থেকে যেটা পড়েছি, অ্যাটম, অ্যাটম হচ্ছে কি বলো, অ্যাটম কি, অ্যাটম হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস বা স্মলেস্ট পার্টিকেলস অফ দ্য অ্যাটম এলিমেন্ট হুইচ হোল্ডস। অ্যাটম হচ্ছে, অ্যাটম কি, হোয়াট ইজ অ্যাটম, না অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ দ্য এলিমেন্ট, পার্টিকেল, smallest particle of the element, particle, atom হচ্ছে smallest particle of the element which hold all the property of the, which hold all the property of the element, all the property of the element, property of the element, of the element। আবারও বলছি, অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ দ্য এলিমেন্ট হুইচ হোল্ড অল দ্য প্রপার্টি অফ দ্য এলিমেন্ট। আগে আমাদের ধারণা করা হতো যে অ্যাটম হচ্ছে ইনডিভিজিবল। অ্যাটম যে ইনডিভিজিবল এই ব্যাপারটা কে বলেছিল, ডাল্টন। ডাল্টন নামে একটা সায়েন্টিস্ট আছে, তো সে কি বলেছিল যে অ্যাটম ইনডিভিজিবল, অ্যাটমকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে অ্যাটমকে ভেঙে আমরা অনেক সাব অ্যাটমিক পার্টিকেলস পেয়েছি। যেমন এই পিকচারটাতে তুমি দেখতে পাচ্ছ, এই মাঝে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে নিউট্রন আর প্রোটন, আর তাকে ঘিরে ইলেকট্রন গুলো সেভারাল অরবিটে ঘুরছে। এটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ অ্যাটম। তো পরবর্তীকালে আমরা দেখেছি যে না, অ্যাটমকে ভাঙা যায়। তাহলে অ্যাটমকে ভেঙে আমরা কি করি, না অ্যাটম কন্টেন্স সেভারাল সাবঅ্যাটমিক পার্টিকেলস লাইক ইলেকট্রন, প্রোটন আর এটা কি নিউট্রন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে অ্যাটমকে ভেঙে আমরা কি পেয়েছি, ইলেকট্রন পেয়েছি, প্রোটন পেয়েছি, নিউট্রন পেয়েছি। তাহলে অ্যাটম, এবার দেখো চার্জ পার্টিকেলস, চার্জ পার্টিকেলস ইন ম্যাটার, চার্জ পার্টিকেল যেটা হয় সেটা ম্যাটারের মধ্যে কি কি চার্জ পার্টিকেলস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের আলোচনা করার বিষয় অ্যাটমের মধ্যে কি কি চার্জ পার্টিকেলস আছে বা ম্যাটারের মধ্যে কি কি চার্জ পার্টিকেলস আছে। ম্যাটারকে তো আমরা নিউট্রাল দেখেছি, তুমি তো দেখেছো অল ম্যাটারস আর নিউট্রাল, এলিমেন্ট, কম্পাউন্ড সবই নিউট্রাল, কিন্তু ওর মধ্যে আসলে অনেক চার্জ পার্টিকেলস আছে। কেন, ম্যাটারের মধ্যে অনেকগুলো অ্যাটম আছে। তো ম্যাটারের মধ্যে কি হয়, নিউমারাস নাম্বার অফ অ্যাটমস আছে, আমরা ছোটবেলা থেকে পড়েছি। এলিমেন্টের স্মলেস্ট যে পার্টিকেলস তাকে তোমরা কি বলেছো, অ্যাটম বলেছো। এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেলস কে আমরা কি বলেছি, অ্যাটম। তো এই অ্যাটম আগে ধারণা ছিল ইনডিভিজিবল, কিন্তু এখন আমরা দেখেছি অ্যাটমস হ্যাভ 3 টাইপস অফ সাবঅ্যাটমিক পার্টিকেল, মেইনলি 3 টাইপস, নট অনলি 3 টাইপস, মেইনলি 3 টাইপস, কিন্তু 3 বেশি, 3 টাইপসেরও বেশি টাইপস, অনেক ধরনের সাবঅ্যাটমিক পার্টিকেলস থাকতে হবে। মেইনলি অ্যাটমস হ্যাভ 3 টাইপস অফ সাবঅ্যাটমিক পার্টিকেলস, একটা হচ্ছে কি ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তাহলে অ্যাটমস হ্যাভ মেইনলি 3 টাইপস অফ সাবঅ্যাটমিক পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এছাড়াও এক্সেপ্ট দিস আরো অনেক ধরনের পার্টিকেলস থাকতে পারে। এক্সেপ্ট দিস অ্যাটম contains alpha particles, beta particles, deuterium particles, gamma particles, etc. meson particles, alpha, beta, gamma, meson, এই ধরনের অনেকগুলো পার্টিকেলস আছে, অনেক ধরনের সাবঅ্যাটমিক পার্টিকেলস আছে। কিন্তু আমরা এখন প্রধানত অ্যাটমের মধ্যে যে প্রধানত 3 টাইপের সাবঅ্যাটমিক পার্টিকেলস আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা কি কি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নিয়ে আলোচনা করব। ইলেকট্রনকে আমরা ই দিয়ে ইন্ডিকেট করি, প্রোটনকে আমরা পি দিয়ে ইন্ডিকেট করি আর নিউট্রনকে আমরা এন দিয়ে ইন্ডিকেট করি। তাহলে ইলেকট্রনকে আমরা ই দিয়ে ইন্ডিকেট করি, প্রোটনকে আমরা পি দিয়ে ইন্ডিকেট করি আর নিউট্রনকে আমরা এন দিয়ে ইন্ডিকেট করি। ঠিক আছে, তার মধ্যে আবারও বলছি, ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ পার্টিকেলস, সেটাকে আমরা ই মাইনাস বলছি। প্রোটনস আর পজিটিভলি চার্জ পার্টিকেলস, সেটাকে আমরা পি প্লাস বলছি। নিউট্রনকে আমরা, নিউট্রনে কোনো চার্জ নেই, নিউট্রনস হ্যাভ নো চার্জ, সেটাকে আমরা এন দিয়ে ইন্ডিকেট করছি। এটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করছি, এন দিয়ে ইন্ডিকেট করছি। নিউট্রনকে আমরা এন দিয়ে ইন্ডিকেট করছি। ক্লিয়ার?
তাহলে অ্যাটমের মধ্যে আমরা মেইনলি তিনটে পার্টিকেলস পেলাম। অ্যাটম হ্যাজ থ্রি টাইপস অফ পার্টিকেল, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন মাইনাস করে দাও, প্রোটন পজিটিভ, আর নিউট্রন নিউট্রাল পার্টিকেলস, জিরো মানে চার্জ নেই, চার্জলেস পার্টিকেলস। আর একটা কথা মনে রাখতে হবে, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা হচ্ছে লাইটেস্ট পার্টিকেলস। ইলেকট্রনস আর লাইটেস্ট পার্টিকেলস, লাইটেস্ট মানে সব থেকে হালকা, লাইটেস্ট পার্টিকেলস। এর এত মাসটা এত কম যে কে আমরা নেগলিজিবল করতে পারি, কে আমরা নেগলেক্ট করতে পারি। ইলেকট্রনে হচ্ছে লাইটেস্ট পার্টিকেলস, whereas নিউট্রন হচ্ছে হেভিয়েস্ট পার্টিকেল ইন এন অ্যাটম। তাহলে একটা অ্যাটমের মধ্যে হেভিয়েস্ট পার্টিকেলস কোনটা? হেভিয়েস্ট পার্টিকেলস কোনটা তাহলে বলো? নিউট্রন। তাহলে অ্যাটমের মধ্যে হেভিয়েস্ট পার্টিকেলস হচ্ছে নিউট্রন, আর লাইটেস্ট পার্টিকেলস হচ্ছে ইলেকট্রন। তো কতটা লাইটেস্ট পার্টিকেল ইলেকট্রন? দেখো, মাস অফ এন ইলেকট্রন ইজ 1/1830 টাইমস অফ দ্য মাস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। একটা হাইড্রোজেন অ্যাটমের যা মাস, তার থেকে একটা ইলেকট্রনের মাস 1/1837 টাইমস। তার মানে কতটা হালকা, বুঝতে পেরেছো? একটা হাইড্রোজেনের অ্যাটমের মাসকে 1837 দিয়ে ডিভাইড করলে যে ভ্যালু পাবে, সেই ভ্যালুটা হচ্ছে একটা ইলেকট্রনের মাস। এত কম। এমনি হাইড্রোজেন একটা অ্যাটমের মাস অনেক কম, তার থেকেও এত টাইমস কম হচ্ছে। তার মানে বুঝতে পারছো, ইলেকট্রনের মাস খুব কম, এই জন্য ইলেকট্রনের মাসকে আমরা নেগলেক্ট করতে পারি। আর মাস অফ দ্য প্রোটন অবশ্যই ইকুয়াল টু দ্য মাস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম and is taken as 1 unit. আর mass of the neutron is equal to the, also nearly equal to, not equal to, nearly equal to the mass of the hydrogen atom and is taken as 1 unit. Actually proton আর নিউট্রনের মাসটা প্রায় কাছাকাছি একই। প্রোটন আর নিউট্রন এদের মাস প্রায় কাছাকাছি একই। তাহলে আবারও বলছি যে ম্যাটার আমরা বিভিন্ন ধরনের হতে পারে, এলিমেন্ট বা কম্পাউন্ড যাই হোক না কেন, তো তাদের মধ্যে অনেকগুলো ছোট ছোট অ্যাটম থাকবে। আর সেই অ্যাটম, ডাল্টন বলেছিল ইনডিভিজিবল, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটম ইজ ডিভিজিবল, and atom contains several subatomic particles. Mainly three types of subatomic particles: electron, proton, and neutrons. Except this, atom may contain alpha particles, beta particles, gamma particles, meson particles, deuterium particles, etc. particles. Electrons are in the atom, the subatomic particle like electrons are negatively charged particles, and protons are the positively charged particles, and neutrons are the neutral particles. এটা তোমরা সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কি না বলো? জন্য এটাকে আমরা শর্ট করে বলছি, একদম ইন শর্ট, যে অ্যাটমের মধ্যে যে ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে, ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যাটম, যদি বলে হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল particles of atom, what are the fundamental particles of atom, এটা যদি আমাকে জানতে চায় তাহলে আমি কি বলবো? তো what are the fundamental particles of atom, তাহলে কি হবে? what are the fundamental particles of atoms, কি হতে পারে বলো? fundamental particles of atom, এটা কি কি হবে? আমরা বলেছিলাম এটা তিন ধরনের ফান্ডামেন্টাল পার্টিকেলস হয়। কি কি? ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। ইলেকট্রনকে আমরা ই দিয়ে ইন্ডিকেট করি, ই মাইনাস, প্রোটনকে আমরা পি প্লাস বা পি লিখতে পারো, আর নিউট্রনকে আমরা এন দিয়ে ইন্ডিকেট করি। ক্লিয়ার? এটা থেকে আমরা যেটা বলেছি, এছাড়াও আরো অনেক কম্পোজিট পার্টিকেলস আছে, আদার পার্টিকেলস প্রেজেন্ট ইন অ্যাটম, কি কি হতে পারে? আমরা বলেছিলাম তোমাকে মেসন পার্টিকেলস আছে, কি আছে? মেসন পার্টিকেলস থাকতে পারে, যেটা পাই দিয়ে ইন্ডিকেট করি। আর কি হতে পারে? গামা পার্টিকেলস হতে পারে। আর কি হতে পারে? ডিউটেরিয়ান পার্টিকেলস হতে পারে, ডিউটেরিয়ানস পার্টিকেলস হতে পারে। আর কি হতে পারে? আলফা পার্টিকেলস হতে পারে। আর কি হতে পারে? বিটা পার্টিকেলস হতে পারে। এরকম অনেক ধরনের পার্টিকেলস অ্যাটমের মধ্যে থাকতে পারে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর কি আরেকটা জিনিস আমরা এখানে ইন্ডিকেট করলাম, যেটা না বললেই নয়, যে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গুলো অবশ্যই নেগেটিভলি চার্জ পার্টিকেলস। ইলেকট্রনস গুলো হচ্ছে কি?
তাহলে এবার আমরা যেটা বলছি যে অ্যাটমের মধ্যে তাহলে যে পার্টিকেলস গুলো আছে তার মধ্যে যে ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলোর কথা আমরা বলছি বারবার ধরে, সেই ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলোর মধ্যে ইলেকট্রনস, যেটা বলছি বারবার ধরে যে ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলোর মধ্যে ইলেকট্রন গুলো হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেলস, আর প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেলস, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল পার্টিকেলস। নিশ্চয়ই তোমরা এটা লিখে নিয়েছো, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা ছোটবেলা থেকেই জানি, সেটাকে আরেকবার আমরা এটাকে রিপিট করে নিলাম। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। বলো, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? আচ্ছা, গুড। আমরা এখন আমাদের নেক্সট পার্টটাতে যাব, যে এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলো সম্বন্ধে আমরা তোমাকে বলছি, এই সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলো সম্বন্ধে যে আমরা তোমাকে বলছি, এই সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলো আসলে কোথা থেকে পেলাম বা কিভাবে ডিসকভার হলো, এইগুলো নিয়ে আমাদের একটু ডিসকাশনের ব্যাপার আছে। যে সাবঅ্যাটমিক পার্টিকেলস, এইখানে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডিসকভারি অফ, ভালো করে দেখো, ডিসকভারি অফ সাবঅ্যাটমিক পার্টিকেলস, মানে সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলোকে আমরা কিভাবে ডিসকভার করেছি। বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন সময় এই সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলো ডিসকভার করেছে। যেমন দেখো, ইন 1900 century J.J. Thomson discovered the presence of negatively charged particles called electrons in an atom. তাহলে কে ইলেকট্রন ডিসকভার করেছিল? তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো, ইলেকট্রন ডিসকভারার কে বলো? ইলেকট্রন ডিসকভারারটা কে হলো বলো? ইলেকট্রন ডিসকভারার কে বলো? ডিসকভারার কে? জে থমসন। তাহলে জে থমসন is the discoverer of electron. He discovered the electron by cathode ray tube experiment. সে যে এক্সপেরিমেন্টটা করেছিল, সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে জে থমসন তোমার এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে জে থমসন তোমার ইলেকট্রন ডিসকভার করেছিল। The electron is discovered by J.J. Thomson by cathode ray tube experiment. আবার দেখো, in 1886 E. Goldstein ডিসকভার করেছে, কি ডিসকভার করেছে? ক্যানাল রেজ ডিসকভার করেছে, ক্যানাল রেজ বা পজিটিভ রেজ বা অ্যানোড রেজ। তো সেইটা মধ্যে কি পার্টিকেলস আছে ধরা হলো, ওর মধ্যে পজিটিভ চার্জ পার্টিকেলস আছে, সেটা কিনা অ্যাটম থেকে এসছে, সুতরাং ওর নাম দেওয়া হলো প্রোটন। তার নাম কি দেওয়া হলো? প্রোটন। তার মানে আমরা বলতে পারি ই গোল্ডস্টাইন ইজ দ্য ডিসকভারার অফ প্রোটন। তাহলে আবারও বলছি, প্রোটন তাহলে কে ডিসকভার করলো? ই গোল্ডস্টাইন। আবার দেখো, ইন 1932 সায়েন্টিস্ট চ্যাডউইক ডিসকভার দ্য নিউট্রন পার্টিকেলস বাই রেডিওঅ্যাক্টিভিটি এক্সপেরিমেন্ট। তাহলে নিউট্রনকে ডিসকভার করলো চ্যাডউইক। I hope you can remember the discoverer name of the subatomic particles well. তাহলে আমাদের যে সাবঅ্যাটমিক ফান্ডামেন্টাল যে পার্টিকেলস গুলো আছে, অ্যাটমের মধ্যে যে ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে, সেটাকে আমরা বলেছিলাম ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই পার্টিকেলস গুলো কে ডিসকভার করেছে? ইলেকট্রন ডিসকভার করেছে জে থমসন, প্রোটন ডিসকভার করেছে গোল্ডস্টেইন, আর নিউট্রন ডিসকভার করেছে চ্যাডউইক। তাহলে discoverer of the subatomic particles are known by this discussion. Okay, discoverer name of the subatomic particles can be known by this discussion well. I hope. দেখো, ইলেকট্রনের ডিসকভারার হচ্ছে জে থমসন, প্রোটনের ডিসকভারার হচ্ছে ই গোল্ডস্টেইন, আর নিউট্রনের ডিসকভারার হচ্ছে চ্যাডউইক। ওকে, তোমরা এইসব লিখে নিয়েছো? হ্যাঁ কি না বলো? লিখে নিয়েছো? ইয়েস অর নো বলো। হ্যাঁ, যদি না লিখে দেখো তাহলে তাড়াতাড়ি করে লিখে নিতে হবে আমাদের, আর শর্ট করে লিখবে। আমরা যেগুলো করছি সেগুলো শর্ট করে একটু লিখে নেবো। আমাদের আলোচনা প্রসঙ্গে আমরা যা বলবো সেগুলোকে তোমরা শর্ট করে লিখবে, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা এই সবগুলো লিখে নেবে, যে
ই গোল্ডস্টেইন প্রোটন ডিসকভার করেছে, জে জে থমসন ইলেকট্রন ডিসকভার করেছে, আর চ্যাডউইক কিনা নিউট্রন ডিসকভার করেছে। চ্যাডউইক নিউট্রন ডিসকভার করেছে। আবারও বলছি, ইলেকট্রন ডিসকভার করেছে জে জে থমসন, প্রোটন ডিসকভার করেছে ই গোল্ডস্টেইন, নিউট্রন ডিসকভার করেছে চ্যাডউইক। হয়েছে ওটা পরিষ্কার? তৃষিতা বুঝতে পেরেছো? গুড। এবার দেখো এইখানে একটা ছবি আছে, এই ছবিটা মনে হয় ভালো করে দেখা যাচ্ছে না তোমাদের, তাই না? তা আমরা লিখে দিয়ে তোমাদের হেল্প করছি। হ্যাঁ, এবার দেখো ইলেকট্রন, এটা আসলে কি ইলেকট্রন, আমি এটার উপরেই লিখে দিচ্ছি ইলেকট্রন। আমরা একটা টেবিল করে নেব। কি কি টেবিল করব? যে ইলেকট্রন একটা টেবিলের মধ্যে অনেকগুলো কলাম আছে দেখতে পাচ্ছ। সেই কলামের প্রথমটা হচ্ছে নেম, সিম্বল, অ্যাবসলিউট চার্জ, রিলেটিভ চার্জ, মাস এটা করবে, এটা দরকার নেই, আর অ্যাপ্রক্স মাস এটা লিখেছে সবাই। তো আমরা এটা দেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে ইলেকট্রনের সিম্বল আমরা প্রত্যেকে জানি ই। ইলেকট্রনের সিম্বল কি? ই। এর চার্জ কত না -1.6022 ইন্টু 10 টু দি পাওয়ার -19। 1.6022 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইউনিট কি হবে? কুলম্ব। ইউনিট হবে কি? কুলম্ব। আর ইলেকট্রনের মাস কত হবে না 9.10939 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। তো এইটাকে নেগলিজিবল বলে অ্যাপ্রক্স মাসটা 0 ধরে নিয়েছি, 0 AMU ধরে নিয়েছি, 0 AMU বা 0.0054 AMU, সেটাকে আমরা 0 AMU ধরে নিয়েছি, 0 AMU। আর প্রোটনের মাসটা কত না 1.6762 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। এইটাকে আমরা 1 AMU বলে থাকি, অ্যাপ্রক্সিমেট 1 AMU বলতে পারি, অ্যাপ্রক্সিমেটলি 1 AMU বলতে পারি। নিউট্রনের মাসও দেখো, নিউট্রনের চার্জ কিন্তু 0 আর মাস কিন্তু 1.67493 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি, যেটা কিনা প্রোটন আর নিউট্রনের মাস প্রায় কাছাকাছি একই, প্রায় কাছাকাছি একই, কিন্তু নিউট্রনের মাসটা একটু বেশি। তো তাহলেও ওটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু 1 AMU বলতে পারি। তোমাদের এটা যদি লিখতে অসুবিধা হয় আমরা আরেকটা লিখে দিচ্ছি, তোমাদের পরিষ্কার করে একটু লিখে দিচ্ছি, তোমরা সেটাতে লেখার চেষ্টা করো, সেইটাতে লেখার চেষ্টা করো, ঠিক আছে? দেখো আমরা কিন্তু বলছি যে আমাদের যে পার্টিকেলস গুলো আছে, সাব অ্যাটমিক পার্টিকেলস কি কি আছে বলো? সাব অ্যাটমিক পার্টিকেলস আছে ইলেকট্রনকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি? ই দিয়ে ইন্ডিকেট করি। ইলেকট্রনের মাস কত বলো? আমরা একটু আগে পেয়েছি, বলো 9.11, আমি অ্যাপ্রক্সিমেট লিখে দিচ্ছি 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। আর এটাকেই আমরা 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, এটা প্রায় নেগলিজিবল মাস। আর ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। মানে কি নেগেটিভলি চার্জ, এই জন্য আগে মাইনাস দিয়েছি, -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো প্রোটন হচ্ছে পি, এর চার্জ মাস কত না 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার 9.11 নয়, প্রোটনের মাসটা একটু বেশি, প্রোটনের মাসটা কত হবে? বলো? প্রোটনের মাসটা হয়ে যাবে, দেখো প্রোটনের মাসটা হবে 1.6725 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি, -27 কেজি। এর চার্জটা কিন্তু সেই একই আছে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব আছে, কিন্তু এটা মাইনাস হবে না, এটা প্লাস হয়ে যাবে। কেন প্লাস হবে না? প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ, এই জন্য প্রোটনের চার্জটা কি প্লাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। ক্লিয়ার? আর এর মাস হচ্ছে 1.672 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। আর একটা পার্টিকেলস আছে আমার নিউট্রন হচ্ছে N দিয়ে ইন্ডিকেট করি,
এর মাস হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি, আর এর চার্জ হচ্ছে 0, এর চার্জ হচ্ছে 0 কুলম, মানে এর চার্জ নেই। তাহলে এই টেবিলটা যদি তোমরা মনে রাখো তাহলেই হবে। এটা কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় বিভিন্ন জায়গায় এই ক্যালকুলেশন গুলোতে আমরা এই ধরনের ডেটাগুলো ইউজ করব। আই হোপ তোমরা এই টেবিলটা ভালো করে লিখে নিয়েছো। এই টেবিলটা ভালো করে লিখে নাও, লিখে নিয়ে আমাদের এটা মনে রাখতে হবে বা আমাদের মুখস্থ করতে হবে। এটা না মুখস্থ করলে কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে। বুঝতে পেরেছো? লিখে নিয়েছো সবাই? সবাই লিখে নিয়েছো? বের করে রাখো। গুড, নেক্সট চলে আসো। নেক্সট এবার আমরা তো খুব সহজে বলে দিলাম তোমাকে অ্যাটমকে ডিসকভার করার জন্য আমাদের কাকে লাগছে। অ্যাটমকে আমরা ডিসকভার করেছি কার সাহায্যে বললাম? কে ডিসকভার করেছে? অ্যাটমের ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন যে সাবঅ্যাটমিক পার্টিকেলস আছে তাদের ডিসকভারারের নেম আমরা অলরেডি জেনে ফেলেছি। ডিসকভারারদের নেম আমরা অলরেডি জেনে ফেলেছি, তাই না? কিন্তু কিভাবে ডিসকভার হয়েছে সেইটা আমরা এখনো ডিসকাশন করিনি। কিভাবে ডিসকভার হয়েছে সেটা আমাদের ডিসকভারি করতে হবে, আলোচনা করতে হবে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিসকভারি অফ ইলেকট্রনস। ডিসকভারি অফ ইলেকট্রন, ইলেকট্রন কিভাবে ডিসকভার হয়েছে। আবারও বলছি, ইলেকট্রন ইজ ডিসকভার্ড, ইলেকট্রন ইজ ডিসকভার্ড, ইলেকট্রন ইজ ডিসকভার্ড বাই, ইলেকট্রন ইজ ডিসকভার্ড বাই জে থমসন, জে থমসন, জে থমসন by cathode ray tube experiment, cathode ray tube experiment, by cathode ray tube experiment, cathode ray tube experiment এর মধ্যে দিয়ে ইলেকট্রন ডিসকভার করেছিল। কে ডিসকভার করেছিল? জে থমসন। তোমাদের সামনে একটা পিকচার আছে, দেখতে পাচ্ছ? এটা একটা ক্যাথোড রে টিউবের ছবি। ক্যাথোড রে টিউবটা কি না, একটা সিল্ড গ্লাস টিউব নিয়েছি আমরা, তার মধ্যে আগে থেকে দুটো ইলেকট্রোড ঢোকানো আছে। দেখো, দুটো ইলেকট্রোড সিল অবস্থায় ঢোকানো আছে, আর সেখান থেকে তার বের করে আমরা একটা হাই ভোল্টেজ এনার্জি সোর্সের সঙ্গে কানেক্ট করেছি, যার ভোল্টেজ অনেক বেশি। কত ভোল্টেজ হতে পারে? প্রায় 10,000 থেকে 10,000 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স আমরা এখানে অ্যাপ্লাই করব। আর এই মাঝে একটা গ্যাস আছে, ধরে নিলাম আমি হাইড্রোজেন গ্যাস আছে ধরলাম। তো এবার আমি কি করেছি, এইখানে একটা পাম্প লাগানো আছে। কি লাগানো আছে? ভ্যাকাম পাম্প। এর কাজটা কি? এর ভিতর থেকে এয়ারটা বের করে নিচ্ছে। তো আমি যখন এই সার্কিটটা কমপ্লিট করেছি বা এরকম ধরে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছি এই সিল্ড গ্লাস টিউবের মধ্যে, তখন আমরা বিভিন্ন প্রেসারে এর ফেনোমেনন গুলো অবজার্ভ করব। আর ভ্যাকাম পাম্প কি করবে? এর মধ্য থেকে আস্তে আস্তে করে এয়ার গুলোকে বের করতে থাকবে, এয়ার বা হাইড্রোজেন যা আছে সেটাকে বের করতে থাকবে। ফলে এর ভিতরের প্রেসারটা কমতে থাকবে। তো কমতে কমতে যখন তোমার প্রেসারটা 0.01 মিলিমিটার হয়ে যাবে, মিলিমিটার অফ Hg হয়ে যাবে, আর পোটেনশিয়াল ডিফারেন্সটা 10 ভোল্টেজ হবে, তখন একটা স্পেশাল ঘটনা দেখা যাবে। তখন আমরা একটা স্পেশাল ঘটনা দেখতে পাবো। কি ঘটনা দেখতে পাবো? কি ঘটনা দেখতে পাবো? দেখো, তখন আমরা যে ঘটনাটা দেখতে পাচ্ছি সেইটা একটা এ দিয়ে আমরা দেখার চেষ্টা করব। যে দেখতে পাবো যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এবং সেইটার জন্য ভিতরের অংশটা পুরো অন্ধকার হয়ে যাবে। ভিতরের অংশটা পুরো অন্ধকার হয়ে বাইরে তুমি ফ্লোরসেন্স দেখতে পাবে। বাইরে কি করবে? তোমার টিউবটার ফ্লোরসেন্স দেখতে পাবে। বাইরে কি হবে? টিউবটার ফ্লোরসেন্স হচ্ছে। তার মানে কি, যদি একটা সিল্ড গ্লাস টিউবের মধ্যে, আবারও বলছি, যদি একটা সিল্ড গ্লাস টিউবের মধ্যে তুমি কি করলে, সিল্ড গ্লাস টিউবের মধ্যে খুব লো প্রেসারে, ভেরি লো প্রেসারে যদি তুমি ভেরি লো প্রেসারে এদেরকে মানে প্রেসারটা কত হতে হবে? 0.01 মিলিমিটার অফ Hg, এরকম একটা প্রেসারে যদি তুমি ইলেকট্রিক ডিসচার্জ করো, ইফ ইলেকট্রিক ডিসচার্জ ইজ ডান, ইলেকট্রিক ডিসচার্জ তুমি যদি করো, তাহলে দেখতে পাবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রে যাবে। সেই রে যাওয়ার ফলে অ্যানোড প্লেটের মানে ক্যাথোডের অ্যানোড প্লেটের অপোজিট সাইডে ওয়ালে, কাঁচের যে ওয়ালটা আছে, গ্লাস যে ওয়ালটা আছে, বা এখানে যদি ফ্লোরসেন্স স্ক্রিন রাখবো, অবশ্যই এখানে ফ্লোরসেন্স স্ক্রিন করা আছে। আর ফ্লোরসেন্স স্ক্রিন মানে জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন আছে।
সে কি করবে, এই জায়গাটায় ফ্লোরসেন্স দেখাবে, কি দেখাবে, আলোকিত হয়ে পড়বে। তো এই ব্যাপারটাকে আমরা অবজার্ভ করলাম। অবজার্ভ করার পর যে থমসন বললো তাহলে এই ঘটনাটা কেন হলো, আমরা তো ইলেকট্রিক ডিসচার্জ করছি, এখানে তো ওপেন সার্কিট, তো এর মাঝে তো গ্যাস ছিল, সে তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার কথা নয়, কিন্তু যখন লো প্রেসারে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলাম কেন এরকম ইলেকট্রিক ডিসচার্জ হলো। এবং তার আগেও বেশ কিছু ফেনোমেনন আমরা দেখতে পাবো, সেগুলো আমি আলোচনা করছি না, আমি শুধু লাস্ট ফেনোমেননটা বলছি। 0.01 মিলিমিটার অফ এইচজি এই প্রেসারে এরকম একটা ফেনোমেনন আমরা দেখতে পেলাম কেন। তখন সেইটাকে এক্সপ্লেন করার জন্য অনেক রকম ভাবে এক্সপেরিমেন্ট হয়েছে, শুধু জে থমসন নয়, তার আগে উইলিয়াম ক্রুকস এই ব্যাপারে এক্সপেরিমেন্ট করেছে, রাদারফোর্ডও এই এক্সপেরিমেন্টের ব্যাপারে কন্ট্রিবিউট করেছে। তো যাই হোক, এরকম একটা এক্সপেরিমেন্টের ব্যাপারে প্রথম আমরা আলোচনার মাধ্যমে সায়েন্টিস্টরা ঠিক করলো, তাহলে যেহেতু নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকে একটা রে আসছে, তার ফলে এরকম ফ্লোরসেন্স দেখা যাচ্ছে, তাহলে সুতরাং এই রেটাকে নাম দেওয়া যাক ক্যাথোড রে। এই রেটার নাম দেওয়া হলো কি, এই রেটার নাম দেওয়া হলো কি, ক্যাথোড রে। এই রেটার নাম কি দেওয়া হলো, ক্যাথোড রে। আর সেইখান থেকে এই টিউবটার নাম দেওয়া হলো ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট বা ক্যাথোড রে ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তাহলে এই রেটার নাম দেওয়া হলো ক্যাথোড রে। তাহলে আমাকে যদি বলে হোয়াট ইজ ক্যাথোড রে, তাহলে আমি বলবো যে when in a discharge tube, sealed discharge tube at very low pressure, that is 0.01 millimeter of Hg pressure, if electric discharge is done at very high voltage potential difference, that is 10,000 volt potential difference, then a ray is created and which passes from cathode to anode. This ray is called cathode ray. এই রেটাকে আমরা কি বললাম, ক্যাথোড রে বললাম। এই রেটাকে আমরা নাম দিলাম কি, ক্যাথোড রে। ঠিক আছে, এবার এই ক্যাথোড রে এর উপর ডিপেন্ড করে আমরা কি করব, ক্যাথোড রে টিউবের থেকে যে ক্যাথোড রে পেলাম তার প্রপার্টিজ গুলো সম্বন্ধে আলোচনা করব। সেখান থেকে আমরা ইলেকট্রনের কনসেপ্টটা পাবো, ইলেকট্রন কিভাবে ডিসকভার হয়েছে সেই ব্যাপারটা জানতে পারবো। তো যাই হোক, এবার আমাদের আলোচনার বিষয় ক্যাথোড রে টিউব থেকে যে আমরা ক্যাথোড রে পেয়েছি, সেই ক্যাথোড রের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হতে পারে। তাহলে দেখো, ক্যাথোড রের ডেফিনিশন আমরা এখানে একটা লিখেছি, তোমরা নিশ্চয়ই এই ডেফিনিশনটা লিখবে যে অ্যাট ভেরি লো প্রেসার, অ্যাট ভেরি লো প্রেসার, এটা 0.001, আমি মনে হয় ওখানে 0.01 বলেছিলাম, 0. অ্যাকচুয়ালি ওটা কি হবে 0.001 মিলিমিটার অফ এইচজি pressure, if electric discharge is done in cathode ray tube when potential difference is very high, কত, 10,000 volt, then a current starts flowing through a stream of particles called cathode to from cathode to anode, and this is called cathode ray. From cathode to anode, this is called cathode ray. এটাকে আমরা বলছি ক্যাথোড রে। আবারও বলছি, at when at very low pressure, দেখো এখানে যেটা বলছিলাম যে at very low pressure, তুমি এটাকে চেঞ্জ করে দিতে পারো 0.001 মিলিমিটার অফ Hg প্রেসার। তাহলে আবার কি বলছি, at very low pressure, if electric discharge is done in a sealed glass tube বা discharge tube, then a ray is passes from cathode to anode, and this ray is called cathode ray. Okay, cathode ray এর ডেফিনিশনটা তোমরা লিখে ফেলো, at very low pressure 0.001 millimeter of Hg pressure, if electric discharge is done in cathode ray tube, then potential when potential difference is very high, that is 10,000 volt, then the current starts flowing through a stream of particles from cathode to anode. This is called cathode ray. তাহলে এখানে কিন্তু আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, যে হাই পোটেনশিয়াল ডিফারেন্স আর ভেরি লো প্রেসার, ভেরি লো প্রেসার। সেই সময় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রেটা যাচ্ছে সেই রেটার নাম দেওয়া হলো কি, ক্যাথোড রে। তোমরা এই ক্যাথোড রে ডেফিনিশনটা লিখে ফেলেছো, বলো সবাই লিখে ফেলেছো নিশ্চয়ই, হ্যাঁ কি না বলো, ক্যাথোড রে ডেফিনিশনটা লিখেছো, বলো। গুড, তারপরে চলে আসো ক্যাথোড রের প্রপার্টিজ গুলো দেখবো। ক্যাথোড রের সম্বন্ধে আমরা কি কি প্রপার্টিজ পেয়েছি। ক্যাথোড রের কিছু প্রপার্টি আমরা দেখলাম, সেই প্রপার্টিজ গুলো কি না, ক্যাথোড রে ট্রাভেলস অ্যালং দ্য স্ট্রেট লাইন লাইক লাইট। লাইট যেমন ভাবে স্ট্রেট পথে যায়, ক্যাথোড রেও তেমনি স্ট্রেট পথেই যায়, কোনো আঁকা বাঁকা পথে যায় না। কি করে বুঝলাম না, ক্যাথোড রে যেদিকে যাচ্ছে সেইখানে যদি আমি একটা কোনো অবস্টাকল রাখি, তাহলে তার অপোজিট ওয়ালে তার আমি শ্যাডো পাচ্ছি, শ্যাডো পাচ্ছি। সেইটা প্রুভ করলো যে ক্যাথোড রেও স্ট্রেট পাথে যায়। ক্যাথোড রে স্টার্টস ফ্রম ক্যাথোড
and moves towards the anode. ক্যাথোড রে ক্যাথোড থেকে তৈরি হচ্ছে আর অ্যানোডের দিকে যাচ্ছে। তার মানে অবভিয়াসলি অ্যানোড তো তুমি জানো পজিটিভ ইলেকট্রোড, তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, তার মানে ক্যাথোড রে অবশ্যই নেগেটিভলি চার্জড পার্টিকেলস হতে হবে। আর একটা কি না, these rays themselves are not visible but their behavior can be observed with the help of certain kind of materials like fluorescent or phosphorescence। মানে ওই যে ওয়ালটা তুমি যখন ক্যাথোড রে ডিসচার্জ টিউবে যখন তুমি এক্সপেরিমেন্টটা করছিলে, তোমাকে আমি কি বললাম যে তুমি দেখতে পেলে বাহিরটা, এই গ্লাস টিউবের বাহিরটা কি হলো, আলোকিত হয়ে পড়লো, ফ্লোরসেন্স দেখা গেল। তাহলে এই যে ফ্লোরসেন্স দেখা গেল, তার মানে কি ক্যাথোড রে টিউব যে আসছে সেটা আমরা বুঝতে পারছি, নাহলে এই ফ্লোরসেন্সটা পেলাম কি করে? তার মানে ক্যাথোড রেকে দেখা যায় না, কারণ ভিতরটা অন্ধকার হয়ে গেছে। ক্যাথোড রে টিউবকে দেখা যায় না, কিন্তু ক্যাথোড রে টিউবের ফলে যে ফ্লোরসেন্স হয় সেই ফ্লোরসেন্সটাকে আমরা ফিল করতে পারি, বা ফসফোরেসেন্স যদি হয় তাকে আমরা ফিল করতে পারি। তার মানে ক্যাথোড রে themselves are not visible but their behavior can be observed with the help of certain kind of material like fluorescent or phosphorescent, which glow when hit by them, বুঝতে পেরেছো? তাহলে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের সাহায্যে ক্যাথোড রের কে না দেখা গেলেও ক্যাথোড রের যে অবজারভেশন, ক্যাথোড রের যে ফেনোমেনন, সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। ফ্লোরসেন্সটাকে বা ফসফোরেসেন্স যদি হয় সেটাকে আমরা দেখতে পাবো। তাহলে এই তিনটে ক্যাথোড রের প্রপার্টিজ পেলাম, এই তিনটে প্রপার্টিজ লিখেছো, তাহলে আরো অন্যান্য প্রপার্টিজ সম্বন্ধে আমরা জানবো। তাহলে একটা প্রপার্টিজ বললাম, ক্যাথোড রে ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, ক্যাথোড রে starts from cathode and moves towards the anode, that means cathode ray is negatively charged. কেন? ক্যাথোড নেগেটিভলি চার্জ ইলেকট্রোড থেকে তৈরি হচ্ছে এবং সেটা পজিটিভলি চার্জ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তার মানে ক্যাথোডের মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে। বোঝা গেছে? সবাই লিখেছো? অঙ্কিতা লেখা আছে, হ্যাঁ কি না বলো? তারপরে তো চলে আসো 4 নম্বর প্রপার্টিজ কি বলছে দেখো। ক্যাথোড রে কনসিস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিকেলস, সেটা তো একটু আগে আমি বললাম। তো সেটাকে আরো কনফার্ম হওয়ার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম। দেখো, আমরা একটা ইলেকট্রিক ফিল্ড নিলাম, বুঝলে? ক্যাথোড রে এরকম ভাবে যাচ্ছে, আমি কি করলাম, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। সেই ইলেকট্রিক ফিল্ডটা কি, এইটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ ইলেকট্রন আছে, এদিকে নেগেটিভ চার্জ আছে। তো ক্যাথোড রে তো স্ট্রেট পথে যাচ্ছে, তো যখনই তুমি এই ফিল্ডের মধ্যে যাচ্ছে, তখন দেখবে পজিটিভ প্লেটের দিকে বেঁকে যাচ্ছে, ক্যাথোড রেটা বেঁকে যাচ্ছে। তো সেইটা প্রুভ করে, যেহেতু পজিটিভ প্লেটের দিকে বেঁকে যাচ্ছে, তার মানে ওর মধ্যে নেগেটিভ চার্জ পার্টিকেলস আছে, নাহলে ও পজিটিভ প্লেটের দিকে বেঁকে যাবে কেন? পজিটিভ প্লেটের দিকে বেঁকে যাচ্ছে, তার মানে ওর মধ্যে কিছু নেগেটিভ চার্জ পার্টিকেলস আছে। তাহলে দেখো, when electric field is applied on the cathode rays with the help of a pair of metal plates, these are found to be deflected towards the positive plate, তারা পজিটিভ প্লেটের দিকে বেঁকে যাচ্ছে, indicating that presence of negative charge। তাহলে এই এক্সপেরিমেন্টটা আমাকে প্রুভ করলো যে ক্যাথোডের মধ্যে নেগেটিভ চার্জ পার্টিকেলস আছে। ক্যাথোড রে ক্যারেক্টারিস্টিক্স of the cathode ray do not depend upon the material of the electrodes, কোন মেটেরিয়াল থেকে তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে না, and the nature of the gas present in the cathode ray tube, এর মধ্যে টিউবের মধ্যে কোন গ্যাসটা রেখেছি তার উপরেও নির্ভর করে না। তার মানে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, আবার যে গ্যাসটা রেখেছি তার উপরেও ডিপেন্ড করে না। তো এটাও প্রুভ করছে, তাহলে ওর মধ্যে যে পার্টিকেলস গুলো আছে সেটা এলিমেন্টারি পার্টিকেলস, সেটা প্রতিটা পার্টিকেলসের প্রতিটা এলিমেন্টের মধ্যে আছে, এবং সেই পার্টিকেলসটা নেচারের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে? তাহলে এই দুটো প্রপার্টিজ তোমরা লিখে নিয়েছো, আশা করি দুটো লিখে নিয়েছো। তাহলে নাম্বার 4 প্রপার্টিজ হচ্ছে ক্যাথোড রের মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে, আর ক্যাথোড রে যে তৈরি হবে সেটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, অ্যানোড বা ক্যাথোড কি নিয়েছো তার উপর ডিপেন্ড করে না, আর ওই গ্লাস টিউবের মধ্যে বা ডিসচার্জ টিউবের মধ্যে যে গ্যাস নিয়েছো তার উপরেও ডিপেন্ড করে না। ডিসচার্জ টিউবের মধ্যে যে গ্যাসটা নিয়েছো তার উপরেও ডিপেন্ড করে না। বুঝতে পেরেছো? যে গ্যাসটা নিয়েছো তার উপরেও ডিপেন্ড করে না। এটা লেখা আছে তোমাদের, এই প্রপার্টিজ গুলো লিখে নিয়েছো? শুভজিৎ লিখে নিয়েছো? তেশিতা লিখেছো? গুড। এবার দেখো, এইটা থেকেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি এইটা থেকে
হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ। তাহলে আমরা এইখান থেকে একটা কনক্লুশনে এলাম, বুঝলে? এইখান থেকে আমরা কি করব, একটা কনক্লুশনে আসছি। কি কনক্লুশনে আসছি দেখো, এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসছি। কি কনক্লুশনে এলাম, যে তারপরে ক্যাথোড রে, therefore from the discussion of the properties of the cathode rays we conclude that, but the scientists concluded that cathode ray consist of negatively charged particles. Cathode ray consist of negatively charged particles. এটা আমাদের কি প্রুভ করলো, ক্যাথোড রে তাহলে কি নিচ্ছে, কি আছে এর মধ্যে, নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে। ক্যাথোড রে কনসিস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিকেলস, ক্যাথোড রে কনসিস্ট অফ নেগেটিভলি চার্জড পার্টিকেলস। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে ক্যাথোড রের মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে। দিস negatively charged particles these negatively charged particles are termed as electron. These negatively charged particles are termed as are called electrons. এবং এখান থেকে আমরা কনক্লুশনে এলাম, therefore it can be concluded that every atom consists of several negatively charged particles called electrons. Every atom consists of several electrons. তাহলে একটা অ্যাটমের মধ্যে নিউমারাস নাম্বার অফ ইলেকট্রনস আছে। এখান থেকে আমরা কনক্লুশন আসতে পেলাম একটা অ্যাটমের মধ্যে সেভারাল বা নিউমারাস নাম্বার অফ ইলেকট্রনস আছে। সেই ইলেকট্রনটা আমরা এই ক্যাথোড রেতে কোথা থেকে পেলাম, যে ক্যাথোডে যে ইলেকট্রনটা নেওয়া হয়েছে সেই ইলেকট্রনটা ইলেকট্রিক ডিসচার্জের ফলে হিট হয়ে ওখান থেকে কিছু নেগেটিভলি চার্জ পার্টিকেলস বেরিয়ে এসছে, আর সেইটা কিনা ফ্লো অফ ইলেকট্রন, যেটাকে আমরা ক্যাথোড রে হিসাবে পাচ্ছি। তার সুতরাং বলতে পারি যে অ্যাটমের মধ্যে অবশ্যই নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে এবং তার নাম দেওয়া হলো কি, ইলেকট্রন। তাহলে এখান থেকে আমরা যে ডিসকাশন পেলাম আগের আলোচনাটা থেকে, সেখান থেকে বলতে পারি ক্যাথোড রে কনসিস্ট অফ numerous number of negatively charged particles. These negatively charged particles are called electrons. তো এবার বলছি যে it can be concluded that therefore it can be concluded that every atom consists of several electrons. তাহলে সবার প্রতিটা অ্যাটমের মধ্যে অবশ্যই নেগেটিভ চার্জ পার্টিকেলস ইলেকট্রন আছে। বুঝতে পেরেছো সবাই? বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো, বোঝা গেছে? এবার দেখো, ইলেকট্রন তো ডিসকভার হয়ে গেল, কিন্তু ইলেকট্রনের চার্জ কত হবে বা তার মাস কত হবে, তো এইগুলো নিয়ে আমাদের মিলিকানের ওয়ার্ল্ড অফ এক্সপেরিমেন্ট আছে। সায়েন্টিস্ট আর এ মিলিকান devised a method known as oil drop experiment. কি এক্সপেরিমেন্ট? oil drop experiment to determine the charge of the electron. তো সায়েন্টিস্ট মিলিকান তার অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রনের যে E/m রেশিও পেয়েছে, সেটা কত পেয়েছে না 1.758820 into 10⁻11 কুলম্ব পার কেজি। আর আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ কত, -1.6 into 10⁻19 কুলম্ব। তাহলে এখান থেকে আমি যদি E/m এর ভ্যালুকে চার্জ দিয়ে ডিভাইড করে দিই তাহলে মাস পেয়ে যাবো। তো সেটাই আমরা পেয়েছি, দেখো 1.6022 into 10⁻19। এইটাকে আমরা যখন তার চার্জ দিয়ে, মানে ইলেকট্রনের চার্জকে
যদি ই বাই এম দিয়ে ডিভাইড করি তাহলে আমরা মাস পেয়ে যাব। আমরা সেটা পেয়েছি, দেখো ই বাই এম ই বাই এম করলে আমরা এমই পাবো, এটা ইকুয়াল টু কি হবে, এমই হয়ে যাবে, মাস অফ দ্য ইলেকট্রন হয়ে যাবে। তো ওইটাকে আমরা ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিচ্ছি, দেখো এই ভ্যালুটা এখানে বসিয়েছি আর এই ভ্যালুটা নিচে বসিয়েছি। ক্যালকুলেশন করতে আমরা কত পেয়েছি, 9.1094 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, যেটা নিয়ারলি ইকুয়াল টু তুমি বলতে পারো 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তাহলে আমরা মিলিক্যান ওয়েল ডব এক্সপেরিমেন্ট থেকে ই বাই এম এর যে ভ্যালুটা পেয়েছি এটা কত 1.758820 ইন্টু 10 টু দি পাওয়ার 11 কুলম পার কেজি পেয়েছি। এইটা ই বাই এম পেয়েছি। ইলেকট্রনের চার্জ কত পেয়েছি না মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম পেয়েছি। ইলেকট্রনের মাস কত পেয়েছি, ইলেকট্রনের মাস কত পেয়েছি না 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি পেয়েছি। তোমরা বলো এখান পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা? এখন এতক্ষণ ধরে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি, অ্যাটমের মধ্যে ইলেকট্রন পেয়েছি। তাহলে দেখো আমরা এটা আলোচনা করতে চাইছি যে আমাদের অ্যাটমের মধ্যে আমরা কি পেয়ে গেছি বলো, ইলেকট্রন পেয়ে গেছি। অ্যাটমের মধ্যে কি আছে, তাহলে ইলেকট্রন আছে, এটা তুমি বুঝতে পেরে গেছো। অ্যাটমের মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, এটা তুমি বুঝতে পেরে গেছো। তাহলে অ্যাটম ইটসেলফ কি নিউট্রাল, পজিটিভ না নেগেটিভ বলো? না, অ্যাটম ইটসেলফ নিউট্রাল। অ্যাটম ইটসেলফ অ্যাজ এ হোল নিউট্রাল, এটা আমরা জানি। আবার এখনই আমরা যে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট দেখালো যে অ্যাটম কন্টেন্স negatively charged particles। তাহলে এখনই আমাদের কে দেখালো যে অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে। কি আছে, নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে। তাহলে এখনই আমাদের অ্যাটম কি দেখালো যে অ্যাটমের মধ্যে কি আছে, নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে। তাহলে আমাদের কি হবে, তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা বললাম যে অ্যাটম, এখন আমাদের আলোচনা থেকে আমরা পেলাম যে অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে। তাহলে অ্যাটম কিভাবে নিউট্রাল হলো, তাহলে অ্যাটমের মধ্যে অবশ্যই কোনো পজিটিভ চার্জ পার্টিকেলস থাকতে হবে। তাহলে therefore আমরা বলতে পারি অ্যাটম মাস্ট হ্যাভ positively charged particles, আদারওয়াইজ অ্যাটম নিউট্রাল হতে পারবে না, হ্যাঁ কি না বলো? তাহলে অ্যাটম ইটসেলফ নিউট্রাল, কিন্তু অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে। এটা প্রুভ করলো ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট, যে থমসন এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখালো। আর তাহলে অ্যাটম যদি নিউট্রাল হতে হয় তাহলে অ্যাটমের মধ্যে অবশ্যই কোনো পজিটিভলি চার্জ পার্টিকেল থাকতে হবে, না হলে অ্যাটম কিভাবে নিউট্রাল হবে, তাই না? এই কোশ্চেনটা আমাদের মনের মধ্যে জেগেছে, সায়েন্টিস্টদের মনের মধ্যেও জেগেছিল। সায়েন্টিস্টরা এটা নিয়ে ভাবনা চিন্তা করেছিল, সেই জন্য তারা কি করলো, নেক্সট একটা এক্সপেরিমেন্ট করলো। সেই এক্সপেরিমেন্ট থেকে দেখা গেল তারা প্রোটন ডিসকভার করলো। তারা কি ডিসকভার করলো, প্রোটন ডিসকভার করলো। নেক্সট তারা আরেকটা এক্সপেরিমেন্ট করলো, এক্সপেরিমেন্ট করে কি ডিসকভার করলো, প্রোটন ডিসকভার করলো। দেখো সায়েন্টিস্টরা কি ডিসকভার করলো, প্রোটন ডিসকভার করলো। তো প্রোটন কিভাবে ডিসকভার করলো, পজিটিভ চার্জ পার্টিকেলস, প্রোটন কিভাবে ডিসকভার হলো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। অ্যাকচুয়ালি প্রোটন ইজ ডিসকভার্ড বাই গোল্ডস্টেইন। তুমি জানো প্রোটন ডিসকভার করেছিল গোল্ডস্টেইন, আর সে ওই ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টটাকে একটু মডিফাইড করেছিল। দেখো গোল্ডস্টেইন কি করলো, মডিফাইজ দ্য ডিসচার্জ টিউব বাই ইউজিং দ্য পারফিউরেটেড ক্যাথোড। ভালো করে দেখো, গোল্ডস্টেইন modified the discharge tube by using the perforated cathode। কি করেছিল দেখো গোল্ডস্টেইন এই যে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টটা ছিল সেই টিউবটার মধ্যে একটু মডিফাইড করেছিল। তো তুমি তো ক্যাথোড রে টিউব নিয়েছো, মানে ক্যাথোড রে টিউবে কি আছে, ক্যাথোড আছে আর কি আছে, অ্যানোড আছে, তাই তো? অ্যানোড আছে। ক্যাথোড আর অ্যানোডকে তুমি কি করেছো, হাই ভোল্টেজে
ব্যাটারির সাথে আমরা লাগিয়েছি, হাই ভোল্টেজে ব্যাটারির সাথে লাগিয়েছি, হাই ভোল্টেজ এনার্জি সোর্স থেকে লাগিয়েছি। ব্যাটারির নেগেটিভ এন্ডের সঙ্গে যেটা লেগে আছে তাকে আমরা বলে থাকি ক্যাথোড। এটা কি ক্যাথোড, আর এটা কি অ্যানোড। অ্যানোড নিয়েছি, অ্যানোডটা কি পজিটিভ ইলেকট্রন, ঠিক আছে। তো এইবার কি হচ্ছে, আমি এখানে একটা পাম্প দিয়েছি, ভ্যাকুয়াম পাম্প, সেই পাম্প কি করেছে এর মধ্যে থেকে এয়ারটাকে বের করে নিচ্ছে, বের করে প্রেসারটা মেনটেন করেছে 0.001 মিলিমিটার প্রেসার অ্যাপ্লাই করেছি, আর এখানে ভোল্টেজ 10,000 ভোল্ট ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। কত তুমি ক্যাথোড রে পেয়েছিলে, তুমি তো পেয়েছিলে ক্যাথোড রে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তো সেই জন্য কি হয়েছিল, এই জায়গাটায় তুমি ফ্লোরসেন্স পেয়েছিলে, কি পেয়েছিলে, ফ্লোরসেন্স পেয়েছিলে, এখানে ফ্লোরসেন্স স্কিন আছে। তো গোল্ডস্টেইন এই এক্সপেরিমেন্টটাকে মডিফাইড করলো, মডিফাইড করে এখানে সে ফ্লোরসেন্স স্কিন রাখলো, কি রাখলো, ফ্লোরসেন্স স্কিন। আর এই ক্যাথোড রে টিউবটাকে, এই ক্যাথোড রে টিউবের যে এই যে ক্যাথোডটাকে পারফিউরেটেড ক্যাথোড নিয়েছে, কি নিয়েছে, পারফিউরেটেড ক্যাথোড, মানে ছেঁড়া ছেঁড়া ক্যাথোড। আমাদের যেমন পারফিউরেটেড জিন্স হয় না, তেমন একটা পারফিউরেটেড ক্যাথোড, মানে ছেঁড়া ছেঁড়া, মানে ফুটো আছে, ওর মধ্যে হোল আছে। তাহলে এমন একটা ক্যাথোড নিয়েছে যার মধ্যে অনেক হোল আছে, এরকম একটা ক্যাথোড নিয়েছে। নিয়ে যখন সে এক্সপেরিমেন্টটা করলো তখন সে একটা জিনিস লক্ষ্য করলো। তখন সে কি লক্ষ্য করলো, যেমন ক্যাথোড রে পাচ্ছে, কিন্তু তার সঙ্গে আর একটা রে উল্টো দিকে, ক্যাথোডের ঠিক উল্টো দিকে আর একটা রে এক্সিস্টেন্স সে লক্ষ্য করলো, এবং তার ফলে এই জায়গাটায় সে ফ্লোরসেন্স দেখতে পেল। যেটা মনে হচ্ছে যেন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আসছে, যে রেটাকে মনে হচ্ছে যেন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আসছে। এই স্পেশাল রেটার নাম দেওয়া হলো অ্যানোড রেজ, এই রে গুলোর নাম দেওয়া হলো কি, অ্যানোড রেজ। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে গোল্ডস্টেইন আমাদের যে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টটা ছিল সেটাকে একটু মডিফাইড করলো। কিরকম করে মডিফাইড করলো না, ক্যাথোডটাকে একটু পারফিউরেটেড ক্যাথোড নিল, মানে ফুটো ফুটো করা ক্যাথোড নিল, নিয়ে ক্যাথোড রেতে 10,000 ক্যাথোড রে টিউবে 10,000 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সে ভেরি লো প্রেসারে ইলেকট্রিক ডিসচার্জ করলো, এবং ইলেকট্রিক ডিসচার্জ করার ফলে সেই যে ক্যাথোড রে পাচ্ছিল যেমন তেমন ক্যাথোড রে পাবে, সেই সঙ্গে সঙ্গে আর একটা রের এক্সিস্টেন্সে পেল, যেটা যেন মনে হচ্ছে যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আসছে, এবং সেটা ক্যাথোডের এই পারফিউরেশনের মধ্য দিয়ে বা ওই যে হোলের মধ্য দিয়ে গিয়ে ক্যাথোডের অপোজিট ওয়ালে সে ফ্লোরসেন্স তৈরি করেছে। তো এই জায়গাটা থেকে আমরা কনক্লুশনে এলাম, তাহলে একটা অন্য একটা রের এক্সিস্টেন্স পেলাম, এবং সেই রেটার নাম দিলাম অ্যানোড রেজ, কারণ ইট সিমস টু বি কামিং ফ্রম দ্য অ্যানোড টুয়ার্ডস দ্য ক্যাথোড, সো দিস ইজ নেমড অ্যাজ দ্য অ্যানোড রেজ। বলো অ্যানোড রেজ সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি, অ্যানোড রেজটা কি বুঝতে পেরেছি? তোমরা এই ছবিটা এঁকেছো, বলো ছবিটা এঁকেছো, তোমাদের এই ছবিটা আঁকা হয়েছে, হ্যাঁ কি না বলো, তোমাদের এই ছবিটা আঁকা হয়েছে? শুভজিৎ, শুভজিৎ, শুভজিৎ আঁকা হয়েছে, বুঝতে পেরেছি। তৃষিতা, তৃষা, আচ্ছা একটু আঁকো। তৃষা বুঝতে পেরেছো? তৃষা, আচ্ছা যাই হোক, তৃষাটা শেষ, তৃষিতা শেষ তো? তাহলে আমরা এইটা লিখে ফেলবো এবার। In 19, যেটা আমরা আলোচনা করলাম সেটা আবার লিখবো। In 1986, Goldstein modified the discharge tube by using a perforated cathode on reducing the pressure, and he observed that a new type of luminous rays passing through the hole of the perforation of the cathode and moving in the direction of the opposite of the cathode rays. These rays were named as positive rays or anode rays or canal rays. Anode rays are not emitted from the anode but from a space between the anode and cathode. এটা মনে রাখতে হবে কিন্তু। Anode rays seems to be coming from the anode, but actually anode rays are not emitted from the anode. Anode থেকে emit হয়নি কিন্তু ওটা কোথা থেকে তৈরি হচ্ছে না, স্পেস বিটুইন দ্য অ্যানোড আর ক্যাথোড, ওখান থেকে তৈরি হয়েছে। এটা কেন তৈরি হয়েছে ওটা আমরা আলোচনা করব, অবশ্যই আলোচনা করব, কিভাবে তৈরি হলো সেটাও দেখার চেষ্টা করব।
এবং তার আগে আমরা দেখব যে এই অ্যানোড রের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখব। এই ডেফিনেশনটা তোমরা ভালো করে লিখে নাও, আশা করে লিখে নিয়েছো। যদি না লিখতে পারো দেন ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে পরের আলোচনাতে আমরা আসি। তাহলে কি বলছি, ইন 1986 Goldstein modified the discharge tube by using the perforated cathode. On reducing the pressure, that means at 0.0001 millimeter pressure, he observed a new type of luminance passing through a hole of perforation of the cathode and moving in the direction of the opposite of the cathode rays, and these were named as positive rays or anode rays or canal rays. Anode rays are not emitted from the anode but from the space between the anode and cathode. বুঝতে পেরেছো? এই ব্যাপারটা আমরা আশা করি আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি আর তোমরা পুরোটা লিখে নিয়েছো নাকি। এবার আমরা অ্যানোড রেজ প্রপার্টিজ গুলো দেখবো। অ্যানোড রেজ ক্যাথোড রের মতনই স্ট্রেট লাইনে যায়, স্ট্রেট পাথে যায়, যেটা কিনা শ্যাডো তৈরি করা থেকে আমরা বুঝেছি। অ্যানোড রেজ মুভ টুয়ার্ডস দ্য ক্যাথোড, দিস মিন্স অ্যানোড রেজ আর পজিটিভ রেজ, দ্যাট ইন্ডিকেটস দ্য অ্যানোড রেজ আর পজিটিভ রেজ। কারণ ক্যাথোডটা তো ইটসেলফ নেগেটিভ, তাহলে নেগেটিভ প্লেটের দিকে কে যাবে? পজিটিভ রেজ যাবে, তাহলে অ্যানোড রেজ পজিটিভ রেজ। অ্যানোড রেজ কনসিস্ট অফ পজিটিভলি চার্জ পার্টিকেলস। এটা কি করে বুঝলাম? অ্যানোড রেজ যেদিক দিয়ে যাচ্ছে সেই তার ফিল্ডে যদি আমি দুটো চার্জ প্লেট রেখে দেই, একটা পজিটিভ প্লেট একটা নেগেটিভ প্লেট রেখে দেওয়া যায়, তাহলে দেখবো ও নেগেটিভ প্লেটের দিকে বেঁকে যাচ্ছে, যেটা প্রুভ করে যে ও পজিটিভলি চার্জ। এটা প্রুভ করে যে অ্যানোড রেজ গুলো পজিটিভলি চার্জড। আবার বলছি, অ্যানোড রেজ travels in the straight line, anode rays move towards the cathode, anode rays consist of positively charged particles. These are the properties of the anode rays. There are also some other properties we have to discuss. At first write these 3 points. প্রথমে তোমরা এই 3টে পয়েন্ট লিখে ফেলেছো? লেখা কমপ্লিট? বলো, তোমরা সবগুলো লিখে নিয়েছো নিশ্চয়ই? প্রপার্টিজ অফ দ্য অ্যানোড রেজ সম্বন্ধে পুরোটা আলোচনা হয়েছে নিশ্চয়ই তোমাদের। হ্যাঁ, নেক্সট আসছে, দেখো নেক্সট পয়েন্টটা দেখো, প্রপার্টিজ অফ দ্য অ্যানোড রেজ। The fourth point, the value of positive charge on the particles constituting anode rays depends upon the nature of the gas. এটা একটা ভাইটাল পয়েন্ট। এর নেচার অফ দ্য গ্যাসের উপর ডিপেন্ড করছে ইন দ্য ডিসচার্জ টিউব। আর কি, charge to the mass ratio of the particles is found to be depend on the gas from which this originates. তাহলে এটাই ইন্ডিকেট করছে যে গ্যাসটা নিচে তার উপর ডিপেন্ড করছে। তার মানে কি, ওরা ওই গ্যাস থেকেই তৈরি হচ্ছে। আর একটা কি, the behavior of these particles in the magnitude or the electric field is opposite to that of the observation for the cathode rays. The behavior of these particles by behavior of these rays in the magnetic and electric field is opposite to that observed for the cathode ray. Cathode ray তে ওরা যেভাবে ডিফ্লেক্ট করেছিল, অ্যানোড রেজ গুলো তার ঠিক অপোজিট ডিফ্লেক্ট করবে অবশ্যই, কারণ অ্যানোড রে তো পজিটিভ রেজ, আর ক্যাথোড রে তো নেগেটিভ রেজ, তাহলে অবভিয়াসলি অপোজিট ডাইরেকশন দেখাবে। সেই জন্য এই 3টে পয়েন্ট আমরা লিখে ফেলেছি এখানে। এই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। নেচার অফ দ্য গ্যাসের উপর ওরা ডিপেন্ড করছে, ওর ভ্যালু অফ পজিটিভ চার্জটা আর ওর মাসটা কেন ডিপেন্ড করছে, তো তার আমরা অরিজিনেশনটা দেখলেই বুঝতে পারবো। অ্যাকচুয়ালি ক্যাথোড রে টিউব যেটা ছিল, ক্যাথোড রে টিউবে ক্যাথোড ছিল আর অ্যানোড ছিল। তো ক্যাথোড রে টিউবে ক্যাথোড থেকে যখন ইলেকট্রন গুলো খুব হাই স্পিডে যাচ্ছিল, তাহলে আমি এখানে হাইড্রোজেন গ্যাস নিয়েছি। তো হাইড্রোজেনের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওরা কি করলো, হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন আছে তাকেও ছিটকে নিয়ে বের করে নিয়ে চলে যাবে। যদি যখন হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হলো? H+ তৈরি হলো। এবার H+টা তখন কি হবে, নেগেটিভ প্লেটের দিকে যেতে শুরু করবে আর তার হোলের মধ্য দিয়ে গিয়ে এদিকে এসে পড়বে। তার মানে বুঝতে পেরেছো, এখানে যদি অন্য কোনো গ্যাস থাকে তার ইলেকট্রনকে নিয়ে যাওয়ার ফলে পজিটিভ আয়নটা তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে প্রোটনের যে কনসেপ্ট ওর মধ্যেই আছে, তার অ্যাটমের মধ্যে অবশ্যই কোনো পজিটিভ চার্জ পার্টিকেলস আছে, না হলে ইলেকট্রন গুলো ধাক্কা দিয়ে ইলেকট্রনকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় কেন ওরা পজিটিভ চার্জ পার্টিকেলস তৈরি করছে। এই কথাটা মাথায় রাখতে হবে অবশ্যই। অ্যানোড রেজ কিন্তু গ্যাসের প্রপার্টিজের উপর এই কারণে ডিপেন্ড করে, কারণ অ্যানোড রেজ অ্যানোড থেকে তৈরি হয়নি, অ্যানোড আর ক্যাথোডের মাঝে যে গ্যাপ, সেই মাঝামাঝি জায়গা থেকে তৈরি হয়েছে। দেখো, অ্যানোড রেজ থেকে আমরা কনক্লুশনে আসতে পেরেছি যে অ্যানোড রেজ
from anode ray, it is concluded that atom contains positively charged particles. These are named as protons. এদেরকেই আমরা প্রোটন বলি। আর প্রোটন হচ্ছে smallest and lightest positive ion was obtained from the hydrogen was called proton. মানে হাইড্রোজেন থেকেই যে স্মলেস্ট আর লাইটেস্ট যে পজিটিভ আয়নটা পেয়েছি তাকেই আমরা প্রোটন বলবো। প্রোটনের মাস হচ্ছে 1.676 into 10 to the power minus 27 কেজি। আর প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। তার আগে পজিটিভ সাইনটা দিয়েছি, that indicates that proton is positively charged particles. আবারও বলছি, প্রোটনের মাস হচ্ছে 1.676 into 10 to the power minus 27 কেজি, আর চার্জ অফ দা প্রোটন হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। তাহলে একটা প্রোটনের মাস আর একটা প্রোটনের চার্জ আমরা পেয়ে গেছি। এই ভ্যালুটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। প্রোটনের ডেফিনিশনটা আমরা লিখেছি, প্রোটন কোথা থেকে ডিসকভার হয়েছে সেটাও আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা এখান পর্যন্ত বুঝতে পেরেছো। বলো বোঝা? হ্যাঁ, না, এবার আমরা আমাদের নেক্সট পার্টটা স্টার্ট করব। কোনটা আসবো? প্রোটন তো ডিসকভার হয়ে গেল, এবার নিউট্রন। এই নিউট্রনটা কে ডিসকভার করেছিল? নিউট্রন একটা নিউট্রাল পার্টিকেল। অ্যাকচুয়ালি আমরা একটা অ্যাটমের মধ্যে তো আগে কি পেয়েছি? ইলেকট্রন পেয়েছি আর নিউট্রন পেয়েছি। তাহলে ইলেকট্রন নাম্বার আর প্রোটন নাম্বারের যে মাস সেটা অ্যাটমের সঙ্গে সমান হবে, কিন্তু দেখা গেল যে টোটাল মাস অফ electrons and protons present in an atom is less than the mass of one atom. আবারও বলছি, তাহলে অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রন আর প্রোটন যদি শুধু থাকতো, তাহলে ইলেকট্রন আর প্রোটনের মাসের সামেশন করলে তুমি মাস অফ দ্য অ্যাটম পাবে। কিন্তু দেখা যাচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য টোটাল মাস অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন। এইখান থেকে আমরা তখন ভাবলাম যে তাহলে নিশ্চয়ই অ্যাটমের মধ্যে আরো বেশ কিছু পার্টিকেলস আছে। তো সেইখান থেকে নিউট্রনের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করতে হয়েছে। তাহলে অ্যাটমের মধ্যে বেশ কিছু নিউট্রাল পার্টিকেলস আছে এবং সেই নিউট্রাল পার্টিকেলস গুলোর নাম দেওয়া হয়েছে নিউট্রন। আর এটা ডিসকভার করেছিল চ্যাডউইক। কিন্তু এই ডিসকভারিটা সহজে হয়নি, এই ডিসকভারিটা অনেক দেরিতে হয়েছে, 1932 তে হয়েছে। বুঝতে পেরেছো? আমাদের স্বাধীনতার বেশ কিছু আগে, ফ্রিডম যখন আমরা পাই, আমাদের যখন ইন্ডিপেন্ডেন্স হয়, তো তার ঠিক 10-12 বছর 15 বছর আগে, 15 ইয়ার্স আগে। তাহলে অনেক দেরিতে হয়েছে। এই চ্যাডউইক কি করলো? এইটা ডিসকভার করলো। কিন্তু তার আগে আমাদের যে বিখ্যাত সায়েন্টিস্ট, ফেমাস সায়েন্টিস্ট, লেডি সায়েন্টিস্ট ম্যাডাম কুরি রেডিও অ্যাক্টিভিটি সম্বন্ধে ডিটেলস নলেজ আমাদের দিয়ে দিয়েছে। ম্যাডাম কুরির নাম শুনেছো তোমরা? ম্যাডাম কুরি, হেনরি বেকারেল। তো এই সায়েন্টিস্টরা তখন রেডিও অ্যাক্টিভিটির উপরে কাজ করেছিল। কার উপরে কাজ করেছিল? রেডিও অ্যাক্টিভিটির উপরে। এরা তখন রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কি আমাদের কাছে নিয়ে এসছে, পরিচিত হয়ে গেছি আমরা রেডিও অ্যাক্টিভিটি ডিসকভারির পর দেখেছি যে একটা অ্যাটমকে আরেকটা অ্যাটমে কনভার্ট করা যায়। তো তখনই আমাদের চ্যাডউইক একটা কাজ করলো। কি করলো বলতো? সে কি করলো? যে থিন শিটস অফ বেরিলিয়াম নিয়েছিল। কিনেছিল বেরিলিয়ামকে সে কি করেছিল? ফাস্ট মুভিং আলফা পার্টিকেলস দিয়ে ধাক্কা দিয়েছিল। কি পার্টিকেলস দিয়ে? আলফা পার্টিকেলস দিয়ে সে কি করেছিল? বোম্বারমেন্ট করেছিল। বোম্বারমেন্ট করতে সে একটা কি দেখলো? একটা নিউ টাইপের পেনিট্রেটিং পার্টিকেলস পেল। অবজার্ভ দ্যাট এ হাইলি পেনিট্রেটিং রেজ কনসিস্ট অফ নিউট্রাল পার্টিকেলস which were named as neutrals. সে যখনই তুমি ওই আলফা পার্টিকেলস দিয়ে ওই বেরিলিয়ামকে ধাক্কা দিল, তখন সে কিন্তু একটা নতুন ধরনের রে পেল যার মধ্যে নিউট্রাল পার্টিকেলস আছে, যার পেনিট্রেটিং পাওয়ার অনেক বেশি, এবং তার নাম দেওয়া হলো কি? নিউট্রন। সেই রিয়াকশনটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো,
সেই রিঅ্যাকশনটা আমরা দেখব। সেই রিঅ্যাকশনটা ছিল এরকম যে বেরিলিয়ামে অ্যাটমিক নাম্বার 4, মাস নাম্বার 9, ওকে সে ধাক্কা দিয়েছে আলফা পার্টিকেলস দিয়ে। আলফা পার্টিকেলস হচ্ছে হিলিয়াম আয়নের স্রোত, এটা দিয়ে ধাক্কা দিয়েছে। যেই বোম্বারমেন্ট করেছে সঙ্গে সঙ্গে ও কি করেছে, কার্বন পার্টিকেলস তৈরি করেছে 6 আর 13। কিন্তু কার্বনের C13 আসলে ভেরি মাচ আনস্টেবল, ওটা রেডিও অ্যাক্টিভ, ওটার সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে C612 হয়েছে আর তার সঙ্গে একটা নিউট্রাল পার্টিকেলস তৈরি করেছে। আর এই পার্টিকেলসটার নামই নিউট্রন। এই পার্টিকেলসটার নামই নিউট্রন। কি বললাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল এলিমেন্ট, মানে আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভিটি এটাকে বলি, বা একটা এলিমেন্টকে যে আরেকটা এলিমেন্টে কনভার্ট করা যায়, এটা আমরা রেডিওঅ্যাক্টিভিটি ডিসকভারির আগে জানতামই না যে একটা এলিমেন্টকে আর একটা এলিমেন্টে কনভার্ট করা যায়। আমরা সবসময় জানতাম যে অ্যাটম ইজ ইনডিভিজিবল, ইট ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। একটা অ্যাটম থেকে কখনো অন্য অ্যাটম আমরা পেতে পারি না, কিন্তু রেডিওঅ্যাক্টিভিটি ডিসকভারির পর আমরা দেখেছিলাম একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটম পেতে পারি, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট আমরা পেতে পারি। যাই হোক, তোমরা ফিজিক্সে এই ব্যাপারে আরো পড়বে ডিটেলসে, আমাদেরও পরবর্তীকালে আলোচনা প্রসঙ্গে রেডিওঅ্যাক্টিভিটি ডিসকাশন নিলে আমরা অবশ্যই বলবো। তো আমাদের এখন শর্টে আমরা যেটা বলছি যে চ্যাডউইক এইরকম একটা এক্সপেরিমেন্ট করে প্রথম নিউট্রাল পার্টিকেলস একটা আইসোলেট করতে পারলো, তার নাম দিল নিউট্রন। এবং এই এক্সপেরিমেন্টটাতে কি করেছিল, থিন শীটস অফ বেরিলিয়ামকে সে আলফা পার্টিকেলস দিয়ে ধাক্কা দিয়েছিল। ধাক্কা দিতে বেরিলিয়াম থেকে সে কি পেয়ে গেছে, কার্বন পেয়ে গেছে আর সঙ্গে নিউট্রাল পার্টিকেলস পেয়েছে। এই নিউট্রাল পার্টিকেলস গুলোর নিউট্রনের ফ্লো, তো এবার সেই নিউট্রন পার্টিকেলস মানে নিউট্রনের যে ফ্লো বা যে রে পেয়েছো, সেই রে এর মধ্যে পেনিট্রেশন পাওয়ার অনেক বেশি আছে। যাই হোক, এটা দিয়ে অনেক কিছু করা যায়, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, অনেক কিছু তোমরা পড়বে পরে রেডিওঅ্যাক্টিভিটি সংক্রান্ত ব্যাপারে। আমরা এখন এইসবের মধ্যে যাচ্ছি না, আমাদের এখন যেটা ডিসকভারির বিষয় হচ্ছে নিউট্রনের ডিসকভারি। তাহলে আশা করি তোমরা নিউট্রনের ডিসকভারি সম্বন্ধে জানতে পেরেছো, নিউট্রনটা কি ব্যাপারটা বুঝতে পেরেছো, নিউট্রনের মধ্যে কি আছে জানতে পেরেছো। নিউট্রন তাহলে কোথায় আছে, অ্যাটমের মধ্যে আছে, তাহলে অ্যাটমের মধ্যে একটা 3 নম্বর পার্টিকেলস আমরা পেয়ে গেলাম, সেটার নাম কি, নিউট্রন। আর এখান থেকেই আমরা কনক্লুশনে চলে এলাম, atom must contains 3 types of particles, 3 types of fundamental particles. Number 1 electron, number 2 proton, number 3 neutron. তাহলে বুঝতে পেরেছো? নিশ্চয়ই তোমরা এই আলোচনাটা বুঝতে পেরেছো এবং লিখে নিয়েছো, হ্যাঁ কি না বলো? তোমাদের এটা লেখা কমপ্লিট। এবার তো আমরা পেয়ে গেছি অ্যাটমের ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো পেয়ে গেছি, কিন্তু এরপরেই আমাকে আলোচনা করতে হবে অ্যাটমিক মডেল সম্বন্ধে। অ্যাটমিক মডেল মানে এই পার্টিকেলস গুলো কিভাবে আছে, মানে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন, এই পার্টিকেলস গুলো কিভাবে অ্যাটমের মধ্যে ছড়িয়ে আছে সেইগুলো নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে, তাই না? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এই অ্যাটমের মধ্যে কিভাবে আছে সেইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আর সেই আলোচনাতে তোমরা জানো আমাদের অনেকগুলো মডেল আছে, সেটা হচ্ছে কি, থমসন মডেল, রাদারফোর্ড মডেল, বোর মডেল, বোর সমারফিল্ড মডেল, কোয়ান্টাম মডেল, এরকম অনেক মডেল তোমরা পাবে।